ওসমানীনগরের ঘটনাটা নিয়ে আসলে আমরাও একজন সাধারণ মানুষের মতো আমরা নিজেরাও অত্যন্ত মর্মাহত। ঘটনা শোনার পরপরই আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আমার সকল সহকর্মীরা সেখানে ছিল এবং আমাদের যারা তদন্ত এক্সপার্ট পিবিআই, সিআইডি এবং জেলা ডিবি সকলকে আমরা এঙ্গেজ করি। ঘটনাস্থল থেকে আমরা সম্ভাব্য সকল ধরনের আলামত সংগ্রহ করেছি। আমাদের প্রাথমিক যে দেখা, ঘটনাস্থল দেখার পরে 5 জন মানুষকে একটা রুম থেকে দরজা ভেঙে আহত অবস্থায় না, ঠিক অচেতন অবস্থায় উদ্ধার করা এবং যাদের শরীরে কোনো ধরনের ইনজুরি মার্ক নেই, অচেতন অবস্থায় এই ধরনের মানুষকে উদ্ধার করা, এটা প্রিলিমিনারি ইন্ডিকেট করে যে হয়তো কোনো ধরনের পয়জনিং হতে পারে। আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে সম্ভাব্য যত ধরনের আলামত সংগ্রহ করা দরকার, পয়জনিং হওয়ার জন্য যে সমস্ত ওয়ে থাকতে পারে তার সবগুলো মাথায় রেখে আমরা আলামতও সংগ্রহ করেছি এবং আমরা তদন্তও সেভাবে চালিয়েছি। আপনি জানেন যে ওই বাড়িতে কিন্তু একেবারে ক্লোজ রিলেটিভ ছিল, যারা হোসনে আরা বেগমের মা, বাবা, ভাই এবং ভাইয়ের স্ত্রী। ভাই এবং ভাইয়ের উপরে হোসনে আরার ফ্যামিলি সবসময় ডিপেন্ডেন্ট। দেশে আসলে তারা কোথায় থাকবে, কি খাবে, তাদের কি প্রয়োজন, সব কিছুই কিন্তু এই দেলোয়ার লুক আফটার করে। তো সেই জায়গা থেকে পয়জনিংয়ের বিষয়টা একদম ক্লোজ রিলেটিভ কর্তৃক হবে, এটা আসলে একেবারে অসম্ভব বলা যায় না, কিন্তু প্রাথমিকভাবে মনে হয় যে এটা একটু অসম্ভবের পর্যায়ে। বাট আমরা তাদেরকে অনেক দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছি। আপনি জানেন যে এই ঘটনাস্থল থেকে যখন ভিকটিমদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়, পথেই 2 জন, মানে ডাক্তার যখন হাসপাতালে নিয়ে এসে তখনই 2 জনকে মৃত ঘোষণা করেন আর বাকি 3 জনকে হাসপাতালে ভর্তি করেন। তারা কয়েকদিন আইসিইউতে ছিল। গতকালকে হোসনে আরা বেগম এবং তার বড় ছেলে সাদিকুল ইসলাম, এই 2 জনকে কেবিনে, গত পরশু দিন তাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি। এই 2 জন এখন মোটামুটি ভালো বলা চলে। আর যে তাদের একমাত্র মেয়ে সামিরা, তার অবস্থা আসলে এখনও আশঙ্কাজনক। যেভাবে ইমপ্রুভমেন্ট হওয়ার কথা, ইমপ্রুভমেন্টটা আসলে সেভাবে হচ্ছে না। প্রথম দিক থেকে পরিস্থিতি একেবারে খারাপ হচ্ছে আরও সেটা বলবো না, বাট প্রথম থেকে তার অবস্থা খারাপ ছিল। এখনও মানে আশাব্যঞ্জক কিছু উন্নতি তার হয়নি। আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ, আমাদের ডিআইজি স্যার সহ আমরা অনেকবার তাদের সাথে কথা বলেছি। আমাদের প্রায়োরিটিটা ছিল যেন তারা সুস্থ হয় এবং সুস্থ হলে যারা ভিকটিম তারা বলতে পারবেন যে সে রাতে কী ঘটেছিল, তাদের কাছ থেকে আমরা একটা ক্লু পেতে পারবো। তো তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে যে 2 জনকে জিজ্ঞাসাবাদ করলাম, এখনও পর্যন্ত তারা মানে সন্দেহ হয় বা তারা কোনো আক্রমণের শিকার হয়েছেন, যে কোনো ধরনের আক্রমণ, সেটা পয়জন বলেন বা কোনো ধরনের আক্রমণের শিকার হয়েছেন, এরকম কিছু তথ্য প্রমাণাদি তাদের কাছ থেকে আমরা পাই নাই, কোনো ক্লুই পাওয়া যায় না এখনও পর্যন্ত। তারপরেও তারা মানসিক অবস্থা আরেকটু সেটেল হওয়ার বিষয় আছে। আমরা তাদের উপর কন্টিনিউয়াস আমাদের যেরকম সহমর্মিতা এবং আমাদের যে জিজ্ঞাসা, দুটোই অব্যাহত আছে। এর বাইরে আমরা তাদের ক্লোজ রিলেটিভ যারা তাদেরকে এই ঘরে রাখছেন, বিভিন্ন রকম কাজে সহযোগিতা করছেন, এই সমস্ত ক্লোজ রিলেটিভদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বাইরে থেকে পয়জনিং হওয়ার সম্ভাব্য সব বিষয়গুলো আমরা মাথায় রেখে কিন্তু আমাদের তদন্ত কার্যক্রম চালিয়েছি। এখনও পর্যন্ত বাইরে থেকে পয়জনিং এরকম কোনো বিষয় আমাদের কাছে আসেনি। এখন আমরা যে সমস্ত আলামত ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে, 16টি আলামত, তারপরে 2 জনের যে মৃতদেহ ছিল তাদের পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম থেকে ভিসেরা প্রিজার্ভ করা হয়েছে। একই সাথে যারা বেঁচে আছেন তাদের ব্লাড এবং পাকস্থলী থেকে আপনার স্যাম্পল নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে যে 16টি আলামত এবং যারা বেঁচে আছেন তাদের পাকস্থলী থেকে এবং তাদের স্টোমাকের যে স্যাম্পল, এ থেকে আমরা এটুকু নিশ্চিত হতে পারবো যে কোনো ধরনের পয়জনিং হয়েছিল কি না। যে আইটেমটা থেকে পয়জনিংটা যদি কোনো পয়জনিং পাওয়া যায়, তাহলে কোন আইটেম থেকে পয়জনিং হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তখন আমরা সেই গতিতে
যাওয়া শুরু করব যে কোন দিকে এই পয়জনটা আসলো কোথায়, উৎসটা আসলো কোথায়। এখন আমাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়টা হচ্ছে যে পয়জনিং হয়েছিল কি না, তাদের শরীরে কোনো ধরনের পয়জনের অস্তিত্ব আছে কি না। এটা একমাত্র কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্ট পাওয়া ছাড়া আমরা বলতে পারবো না। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ওনারাও যেটুকু ট্রিটমেন্ট করেছেন বা যেটুকু ওনাদের পক্ষে অ্যাসেসমেন্ট করা সম্ভব ছিল, এটুকুতে এখনও পর্যন্ত ওনারা পয়জনের বিষয়ে কিছু বলতে পারেননি। যে দুজন মারা গিয়েছেন তারা যদি কোনো ফিজিক্যাল অ্যাসল্ট বা সাফোকেশন অন্য কোনো কারণে তারা যদি মারা গিয়ে থাকেন, তাহলে ওটা কিন্তু আমাদের ভিসেরা যে প্রিজার্ভ করেছি সেখান থেকে রিপোর্টটা আসবে। তো সব মিলিয়ে আমি বলবো যে ভিসেরা রিপোর্ট প্রাপ্তি এবং আমাদের কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্টগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর আমাদের তদন্ত কার্যক্রম যেটা, আমরা তো একটা পুলিশের পক্ষ থেকে আমরা স্বাভাবিক কারণে একটা ইউডি মামলা নিয়েছি এবং সেই আলোকে যত ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করা দরকার, যত ধরনের ইনভেস্টিগেশন দরকার, যতজনকে সম্ভাব্য জিজ্ঞাসাবাদ করা দরকার, এগুলো আমাদের অব্যাহত আছে। আর আমরা যেটুকু বলতে চাই যে একটা বদ্ধ ঘরে একটা ফ্ল্যাটের মধ্যে যে জেনারেটর, সাধারণত আমরা জেনারেটর ঘরের বাইরে ইউজ করি, কিন্তু এই বাসে একটা ব্যতিক্রম দেখলাম যে জেনারেটরটা ফ্ল্যাটের ভিতরে ছিল, যদিও তাদের রুমে ছিল না, বাট এই ডিজেল চালিত জেনারেটর কিন্তু অনেক ধোঁয়া উৎপন্ন করে। সেই ধোঁয়াগুলোতে তাদের সাফোকেশনও হতে পারে। আমি একদম পিওতে গিয়ে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটাতে আমি বলেছি এটা সাফোকেশন অর পয়জনিং দুইটার একটা ঘটনা ঘটতে পারে। আপনি জানেন যে লোডশেডিংয়ের একটু ইয়ে ছিল, সেই সময় জেনারেটর চলছে এবং সে রাতে প্রায় 2 ঘন্টার মতো জেনারেটর চলছে, ওনারা যখন ঘুমিয়েছিলেন জেনারেটর চলছে। আমরা হোসনে আরার বক্তব্য থেকে একটা জিনিস পেলাম, সেটা হলো যে এই জেনারেটরটা যখনই চালানো হতো, বিদ্যুৎ যখন থাকতো না, এটা থেকে যে ধোঁয়া হতো, সেই ধোঁয়া থেকে তার বাচ্চাদের এবং তাদেরও শ্বাস নিতে সমস্যা হতো। এখন ঘটনার দিন রাতে এই দীর্ঘ সময় জেনারেটর চালার কারণে সাফোকেশনের কোনো সমস্যা হয়েছিল কি না, এটাও তদন্তের একটা বিষয়। তা আমরা আগে দেখি যে আমাদের কাছে ভিসেরা রিপোর্ট এবং কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্টগুলো আসলে আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারবো যে কী ধরনের ঘটনা ঘটেছে। ঠিক কতদিন লাগবে ভিসেরা রিপোর্ট আসতে? আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে আনার জন্য। ভিসেরা রিপোর্ট এবং কেমিক্যাল অ্যানালাইসিস এগুলো খুব সফিস্টিকেটেড পরীক্ষা। আমরা ঢাকা কেমিক্যাল ল্যাবের সাথে যোগাযোগ করেছি, চট্টগ্রাম কেমিক্যাল ল্যাবের সাথে যোগাযোগ করেছি, একটু ক্রস চেক করে একেবারে নিশ্চিত হয়ে রিপোর্টটা দিবেন। সুতরাং একটা সঠিক এবং সুন্দর রিপোর্ট পাওয়ার জন্য আমাদের কিছুদিন হয়তো অপেক্ষা করা লাগতে পারে।